আমি সারা জীবন কথাই বলেছি এবং আমি কথা বলতে খুবই পছন্দ করি। কারণ আমার কাছে মনে হয়েছে যে মানুষ যে পৃথিবীর অন্য প্রাণীর কাছ থেকে আলাদা হয়েছে এর একটি বড় কারণ হচ্ছে সে পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য একাধিক পদ্ধতি আবিষ্কার করেছে। এবং মানুষ যে মানুষ হয়েছে এর একটি বড় কারণ হচ্ছে সে শুধু জন্মায় না, সে মানুষ হতে চেষ্টা করে। আপনি যদি পর্দার দিকে তাকান তাহলে দেখবেন একটা গ্লাসের ছবি ভেসে উঠেছে এবং আপনারা দেখবেন যে ভুল শুরু হবে। এখানে একটা গ্লাস আছে এবং এই গ্লাসটা নিয়ে অনেক গল্প করেন যারা বক্তৃতা দেন। এই গ্লাসটিকে নিয়ে সবচেয়ে কমন অথবা সাধারণ বক্তৃতা হচ্ছে এই গ্লাসটা কি অর্ধেক খালি নাকি অর্ধেক ভরা। এক দল বলবে অর্ধেক খালি, এক দল বলবে অর্ধেক ভরা। যারা বলবে এটি ভরা তারা পজিটিভ এবং যারা বলবে এটি খালি তারা নেগেটিভ। আপনারা দেখবেন এই পুরো চিন্তাটাই হচ্ছে একটা বাক্সের মধ্যে ভরা চিন্তা, যেখানে আপনাকে বলেই দেওয়া হচ্ছে কিছু আছে বললে আপনি পজিটিভ, কিছু নাই বললে আপনি পজিটিভ না। এর কারণ হচ্ছে এই উত্তরটা যারা যেভাবে শুনতে চান তারা সেই উত্তরটাকে পছন্দ করেন। যিনি এটাকে খালি দেখেন তিনি বলেন এটা অর্ধেক খালি, যিনি ভরা দেখেন তিনি দেখেন যেটা অর্ধেক ভরা, এবং আপনার উত্তরটা যার মনোপুত হয় আপনি আসলে তার কাছে পজিটিভ। কিন্তু সত্য এবং মিথ্যা খুবই নিশ্চিত একটি লাইন দিয়ে ভাগ করা। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আপনার পছন্দ হলেও ভুল, আপনার অপছন্দ হলেও ভুল। আর যেটা ঠিক সেটাও যদি আপনার পছন্দ না হয় তাহলেও ঠিক, আর আপনার যদি পছন্দ হয় তাহলেও ঠিক। সত্য আর মিথ্যা আসলে আপনার পছন্দ এবং অপছন্দের উপর নির্ভর করে না। আমি যখন এই গ্লাসটা দেখি আমি সবসময় ভরা দেখি, কারণ যে খালি জায়গাটা আপনারা দেখেন সেখানে বাতাস আছে। আপনি চোখে বাতাস দেখতে পান না বলে আপনি ভাবেন ওটা একটা মহাশূন্য, কিন্তু এটা মহাশূন্য না। এই গ্লাসটা যদি পৃথিবীতে থাকে তাহলেই কেবল এর মধ্যে আপনি পানি পাবেন এবং আপনি বাতাসও পাবেন। আমাদের চারপাশে বাতাস আছে, আমরা বাতাসের মধ্যে ডুবে আছি। আমরা এই জন্য অনুভব করি না যে আমরা আসলে খুবই বিনামূল্যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থটি উপভোগ করছি, যার নাম অক্সিজেন। কোভিড হলে আমরা টের পেয়েছি যে অক্সিজেনের কত দাম। প্রতি লিটারে লিটারে ঘন্টায় ঘন্টায় আমাদের কাছ থেকে দাম নিয়েছে, কারণ অক্সিজেন খুবই মূল্যবান। কিন্তু এই যে আমরা সারাদিন অক্সিজেন নেই আমরা সেটা বুঝতে পারি না। দৃষ্টিভঙ্গি আসলে আপনাকে আলাদা করে। আপনি কেমন এটি নির্ভর করে আপনি আসলে কিভাবে পৃথিবীকে দেখেন তার উপরে। আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো। আমি কোনোভাবেই স্ক্রিন পছন্দ করি না, আমি পাওয়ার পয়েন্ট পছন্দ করি না, কিন্তু আজকে আমি এই ছবিটা এই জন্য দেখাচ্ছি যে এটা হচ্ছে কিছু একটা ছবি, আপনারা বুঝতেই পারছেন ফুলের ছবি, তাই না? আপনি কি পৃথিবীকে এইভাবে দেখেন? আপনি পৃথিবীকে এইভাবে দেখেন না। কিন্তু মৌমাছি এবং তেলাপোকা এইভাবে পৃথিবীকে দেখে। তাদের চোখ এইভাবে পৃথিবীকে দেখে কারণ তাদের চোখ হচ্ছে কম্পাউন্ড আই, পুঞ্জাক্ষী। তারা পৃথিবীকে মোজাইক ভিশনের ভেতর দিয়ে দেখে। তাদের যে মস্তিষ্ক, তাদের যে স্নায়ু, তারা যেভাবে সিগন্যালকে প্রসেস করে এবং তাদের যে চোখের গঠন সেটা দিয়ে তারা তাদের পুরো জীবন ধরে পৃথিবীকে এইভাবে দেখে। এই যে মৌমাছি, এত সুন্দর মৌচাক, এই মৌমাছিরা পৃথিবীটাকে ঠিক এইভাবে দেখে। যে ফুলে সে মধু সংগ্রহ করে সে পৃথিবীটাকে এইভাবে দেখে। আমার এবং আপনার মস্তিষ্ক আরো সুগঠিত, আমাদের ইন্দ্রিয় অন্যভাবে সিগন্যাল প্রসেস করে। আমরা পৃথিবীকে যেভাবে এখন দেখছি সেইভাবে দেখি, আমরা গোলাপকে অন্যরকম ভাবে দেখি, মৌমাছি কিন্তু ওই রকম দেখে। পৃথিবীটা আসলে দেখতে কেমন? মৌমাছি যেভাবে দেখে সেটা ঠিক নাকি আপনি যেভাবে দেখেন সেটা ঠিক? এই পুরো পৃথিবী আমরা দেখছি আমাদের সিগন্যাল প্রসেস করার ক্ষমতার কারণে। আসলে পৃথিবী কেমন এটা মৌমাছিও জানে না, আমরাও জানি না। আমার প্রসেসরের কারণে, আমার মস্তিষ্ক যেভাবে ছবিটাকে দেখে তার কারণে আমরা উল্টো একটা ছবিকে আমাদের মস্তিষ্কের পেছনে নিয়ে গিয়ে সোজা করে দেখি। যারা ডাক্তারি পড়েছেন বা বায়োলজি পড়েছেন আপনারা জানেন আমাদের চোখ একটা উল্টো প্রতিবিম্ব তৈরি করে, আমাদের মস্তিষ্ক সেটাকে সোজা করে নেয়। আমরা ভাবি যা দেখছি সেটাই সোজা, কিন্তু আমি তো প্রথমে উল্টো দেখেছিলাম। আমরা হয়তো আসলে পৃথিবীর উপর দাঁড়িয়ে নাই, আমরা পৃথিবীর উপরে ঝুলে আছি। দৃষ্টিভঙ্গি হচ্ছে এই বিষয়। আপনি যেভাবে দেখতে চান আপনি সেইভাবে দেখতে পাবেন, এবং আপনি যে দেখতে চান সেই দেখার জন্য আপনি কি নিজেকে প্রস্তুত করেছেন কিনা সেটাই আপনাকে আলাদা করে। যতক্ষণ পর্যন্ত আপনি আলাদাভাবে চিন্তা করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আলাদাভাবে কথা বলতে পারবেন না। এই টেডে প্রচুর লেখক আসেন, কবি আসেন, সাহিত্যিক আসেন, বিজ্ঞানী আসেন। এরা সবাই আলাদা হয়েছেন কারণ এরা প্রথমে আলাদা চিন্তা করতে পেরেছেন। যে আলাদা চিন্তা করতে পারে সে আলাদাভাবে কথা বলতে পারে, আর যে আলাদাভাবে কথা বলতে পারে সে মানুষকে নতুন কোনো চিন্তা দিতে পারে। একজন বিজ্ঞানী একটা নতুন কল্পনা করেন বলেই তিনি একটা নতুন আবিষ্কার করেন। উইলবার এবং অরভিল রাইট পাখি দেখেছিলেন। তাদের জন্মের আগে পৃথিবী হাজার হাজার বছর ধরে পাখি দেখেছে। উইলবার বিশ্বাস করেছেন উড়তে পারবেন। উইলবারের বহু আগে গ্রিক মিথোলজি যারা লিখেছেন তারাও বিশ্বাস করেছিলেন যে মানুষ উঠতে পারবে। ইকারুসের একটি উপকথা আছে যেখানে ইকারুস এবং তার বাবা মোম দিয়ে পাখা তৈরি করে সেই পাখা হাতে আটকে সূর্যের দিকে রওনা দিয়েছিলেন। সূর্যের উত্তাপে এই পাখা গলে যাওয়াতে, মোম গলে যাওয়াতে তারা নিচে পড়ে যান,
মানুষ বহু বছর ধরে স্বপ্ন দেখেছে তারা উড়তে পারবে, তারা উড়ন্ত প্রাণীর কথা চিন্তা করেছে, পরীর পেছনে পাখা জুড়ে দিয়েছে, কিংবা তারা নানানভাবে কল্পনা করেছে যে কেউ উড়তে পারবে। কিন্তু উইলবার এবং অরভিল বিশ্বাস করেছেন যে সাইকেলের মেকানিক হয়েও এরোপ্লেন তৈরি করা যায়, এবং তারা এই বিশ্বাসের কারণে এরোপ্লেন তৈরি করে ফেলেছেন। ফলে সারা পৃথিবী আপনাকে বলবে এই কাজটা তোমার করার কথা না, কারণ তোমার তো কাজ হচ্ছে সাইকেল মেরামত করা। এই কাজটা তোমার কথা না, কারণ তুমি তো পড়াশোনা করেছো মেডিকেল কলেজে। আপনাকে বলবে তোমার কাজ হচ্ছে অনেক আয় করা, তোমার কাজ হচ্ছে সফলতা অর্জন করা, তোমার কাজ হচ্ছে সাকসেসফুল হওয়া। কিন্তু মনে রাখবেন, সফলতার ডেফিনেশন প্রত্যেক শতকে শতকে, প্রত্যেক দশকে দশকে বদলে যায়। এবং এই যে আপনাকে বলে দেওয়া হচ্ছে তুমি তো সাইকেলের মেকানিক, তোমার কাজ তো সাইকেল মেরামত করা, তুমি একটা সাইকেল ইন্ডাস্ট্রির মালিক হবে, তুমি অনেক লোককে চাকরি দেবে, তুমি একটা সাইকেলের স্টার্ট আপ খুলবে, তুমি একটা সাইকেল মেকানিক হিসেবে অনেক ফান্ড কোনোখান থেকে নিয়ে আসবে, তাহলে তুমি সাকসেসফুল হয়েছো। কিন্তু আপনার হয়তো এরোপ্লেন আবিষ্কার করার কথা ছিল, আপনি কি করলেন? একটা ভালো সাইকেল তৈরি করার জন্য জীবনটা দিয়ে দিলেন। এই যে আলাদা চিন্তা করে আলাদা কাজ করা, এটাই আমাদের পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। তাহলে সফলতা কি? সফলতাকে এটা যদি চিন্তা করেন, দেখবেন যে আপনাদের কাছে অনেক রকমের উত্তর আসবে। মানুষ নানা রকম কথা বলবে এবং তারা বলবে যে সফলতা হচ্ছে ধরেন টাকা, সফলতা আসলে কি, সফলতা হচ্ছে ক্ষমতা, সফলতা আসলে কি, সফলতা হচ্ছে যোগ্যতা, সফলতা কি, সফলতা হচ্ছে অন্যের ক্ষতি করার, সফলতা হচ্ছে আপনি যদি একটা বিরাট কোম্পানিতে চাকরি পান। এই যে নানান ভাবে আপনার জীবনে সফলতাকে অন্যরা ডিফাইন করবে, এইটাই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। এইটাই হচ্ছে আপনি নিজে কি হতে চান সেটা আপনাকে হতে না দিয়ে আপনাকে কিছু একটা হতে পারার জন্য বলা। কারণ আপনি যদি সেটা হতে পারেন, তাহলে পৃথিবী নামের যে একটা বিশাল ফার্ম তৈরি হয়েছে, যেটার বিষয়ে জর্জ অরওয়েল বলে গিয়েছিলেন যেটা একটা অ্যানিম্যাল ফার্ম, আপনি সেই ফার্মের একজন অত্যন্ত কন্ট্রিবিউটিং এবং অত্যন্ত অ্যাক্টিভ মেম্বার হিসেবে এই পৃথিবীর সমাজে অভিষিক্ত হবেন। আমি কাউকে অপছন্দ করি না, কিন্তু আমি দুইটা নাম বলবো। ধরেন একজনের নাম হচ্ছে সুন্দর পিচাই, আরেকজনের নাম হচ্ছে সত্য নাদেলা। ওনারা বড় কোম্পানির বড় পদে যাওয়ার আগে পর্যন্ত আপনারা কেউ ওনাদের নাম ধাম জানতেন না। কোম্পানিগুলি এই বড় মানুষদের যে অবদান কিংবা তাদের যে এই কোম্পানিতে চলে আসা, এটিকে নিজেদের ব্র্যান্ডিং এর জন্য ব্যবহার করে এবং আপনাকে বারবার স্বপ্ন দেখানো হয় যে আপনি আসলে ওই মানুষটা হবেন। কিন্তু পৃথিবীতে কোম্পানির নিচের দিকের কর্মচারী বেশি নাকি উপরের দিকের কর্মকর্তা বেশি? ফলে প্রত্যেক মানুষের জীবনে একটি শিখিয়ে দেওয়া স্বপ্ন তৈরি করে তারপরে সেই স্বপ্নটি অর্জন করতে না পারার বেদনার কারণে তাদেরকে একটা হতাশার মধ্যে ডুবিয়ে দিয়ে কিছু লোক এসে বলে আপনার জীবনে আসলে প্রয়োজন মোটিভেশন, এবং আমি এসেছি আপনাদেরকে মোটিভেট করতে। রবীন্দ্রনাথকে কবিতা লেখার জন্য কে মোটিভেট করেছিল? নজরুলকে কে বলেছিল বিদ্রোহী কবিতা লিখতে? কে আইনস্টাইনকে বলেছিল পেটেন্টের অফিসে বসে এই পৃথিবী কিভাবে ঘুরছে, মহাবিশ্বে আলো কিভাবে তার আচরণ করছে, এই পৃথিবীতে সময়ের সাথে গতির কি সম্পর্ক, কিংবা শক্তিকে কিভাবে রূপান্তর করা যায়, এই নিয়ে চিন্তা করতে? তার তো কাজ ছিল অন্যের আবিষ্কার দেখবেন আর পেটেন্টের খাতায় লিখবেন। প্রতিটি বড় মানুষ আসলে সেলফ মোটিভেটেড। আপনার জীবনে যদি আপনার নিজের স্বপ্ন না থাকে, তাহলে আপনি আসলে কেউ হতে পারবেন না। ছোটবেলায় এই সত্যটা আমি আবিষ্কার করি। এই সত্যটা আমি আবিষ্কার করি এই জন্য যে আমি একটা ব্যর্থতার মধ্যে দিয়ে গিয়েছিলাম। ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না, কারণ ব্যর্থ লোকরা নাকি কাউকে আশা দিতে পারে না। কিন্তু আপনি দেখবেন আমাদের ইতিহাসে প্রচুর ব্যর্থ লোকের কথা আছে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ব্যর্থতার নাম হচ্ছে রবার্ট ব্রুস। উনি 7 বার ব্যর্থ হয়ে একটা মাকড়সার দিকে তাকালেন, দেখলেন মাকড়সা বারবার চেষ্টা করছে জাল তৈরি করতে। একসময় উনি পেরে গেলেন। এটা দেখে তিনি 8ম বার যুদ্ধ করে জিতে গেলেন। 7টা ব্যর্থতা পর্যন্ত রবার্ট ব্রুসের মোটিভেশনাল স্পিকার হওয়ার কোনো যোগ্যতা ছিল না। মাকড়সাকে দেখার পর উনি মোটিভেশনাল স্পিকার শুধু হলেন না, উনি মোটিভেশনাল কিং হয়ে গেলেন এবং ওনার যুদ্ধের গল্প আমরা পড়তে শুরু করলাম। মানুষের জীবনে সকল মোটিভেশন আসে ব্যর্থতা থেকে। সফলতা হচ্ছে এটা রেজাল্ট। সফল মানুষরা তাদের সফলতার গল্প আপনাকে বলবে, কখনো ব্যর্থতার গল্প বলবে না, কারণ মানুষ ব্যর্থতার গল্প শুনতে চায় না।
কিন্তু ব্যর্থতাই হচ্ছে আপনার গড়ে ওঠার সময়, ব্যর্থতাই হচ্ছে আপনার না পারার সময়, ব্যর্থতা হচ্ছে আপনার তৈরি হওয়ার সময়। আমার বিতর্ক জীবন শুরু হয়েছিল একটা ব্যর্থতার ভেতর দিয়ে। আমি ছেলেদের স্কুলে পড়তাম, আমি ভাবতাম ছেলেরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ। আমি তেমন একটা প্রস্তুতি নিতাম না। আমি বিতর্ক করতে করতে একেবারে ফাইনালে উঠে গেলাম। ফাইনালে গিয়ে একটি মেয়েদের স্কুলের সঙ্গে আমাদের বিতর্ক হলো। সেই মেয়েরা এসে আমাদেরকে হারিয়ে দিল। শুধু হারিয়েই দিল না, হারিয়েই দিল। আমি বাসায় গেলাম, আমি ঘুমাই না, আমি এইখান থেকে এখানে হাঁটি এবং আমি এখান থেকে এখানে হাঁটি। সেদিন থেকে আমার মনে হয়েছে যে হাঁটাহাঁটি ভালো না, আমি মোটা হতে শুরু করেছি। কিন্তু আমি উপলব্ধি করলাম যে এই পরাজয়টা একটা শিক্ষা। এই পরাজয়টা আমাকে বলল বিতর্ক ছাড়া যাবে না, বিতর্ক করতে হবে এবং এমন চ্যাম্পিয়ন হতে হবে আমাকে কে হারিয়েছিল তাকে সবাই ভুলে যাবে। আর আমি জায়গায় জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াবো। আমি স্কুলে চ্যাম্পিয়ন হলাম, কলেজে চ্যাম্পিয়ন হলাম, মেডিকেল কলেজে চ্যাম্পিয়ন হলাম, টেলিভিশনে গেলাম, সেখানে জিতলাম। আমি সার্ক ডিবেটে গেলাম, সেখানে জিতলাম। অস্ট্রেলিয়ান বিতর্কে গেলাম, সেখানে জিতলাম। ওয়ার্ল্ড ডিবেটে গেলাম, সেখানেও জিতলাম। শুধু অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে ভাত খেতে দেয় না বলে আমার পার্টনারের খুব মন খারাপ হয়েছিল, সেই জন্য সে কান্নাকাটি শুরু করেছিল। এবং শুধু ভাত খেতে না দেওয়াতে আমরা আরেকটু ভালো ফলাফল করতে পারতাম, পারি নাই। কিন্তু আমি একই সাথে আরেকটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটি হচ্ছে আমি কথা বলতে পারি মানেই কিন্তু পৃথিবীতে সব লোক কথা বলতে পারবে, ব্যাপারটা সেই রকম না। আমি শিখে গেছি উচ্চারণ, সেই জন্যই সবাই আমার সঙ্গে ভালো উচ্চারণে কথা বলবে, ব্যাপারটা সেই রকম না। আমি একটা প্রাইজ নিয়ে বাসায় যাই, ভালো স্কুলে পড়ি, আমার টিচাররা আমাকে ভালো উচ্চারণ শিখিয়েছেন। সারা বাংলাদেশের সব ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ে না, এই জন্য স্কুলগুলা খারাপ সেটা নয় যে সেখানে খারাপ শিক্ষক আছেন, তাদের সুবিধা নাই। আমি ছোটবেলা থেকেই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে যোগ দিলাম। আমি যোগ দিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে, গিয়েছিলাম পুরস্কারের লোভে। 1000 টাকার বই দেয়, যদি বই পড়ে প্রাইজ পাওয়া যায়। আমি তো জানি আমি প্রাইজ পাবো। আমার বন্ধুরা এসে আমাকে বলে, তুই তো প্রাইজ পাবি না, তাই ভয়ে যাস না, চল দেখি তুই কত বাংলা পারিস। গিয়েছিলাম পুরস্কার পাওয়ার জন্য, পুরস্কারটা পেলাম, কিন্তু আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বের হলাম না। বিশ্ব সাহিত্য কেন্দ্র সারা দেশে তখন স্কুল কর্মসূচিতে বই পড়ানো শুরু করছে। আমি আব্দুল্লাহ আবু সাইদকে গিয়ে বললাম যে আমি আপনার পাশে। সাইদ স্যার গাড়ি চালায়, আমি গাড়ির মধ্যে বই লোড করি, আমরা স্কুলে যাই, বইগুলি বুঝিয়ে দেই এবং যখন পুরস্কার বিতরণী হয় সাইদ স্যার গাড়ি চালায়, আমি সেখানে পুরস্কারের বই তুলি, সাথে এই মাইক নেই এবং একটা অ্যাম্পলিফায়ার, নিজেই গিয়ে সেটা জোড়া দেই, মাইকটা লাগাই। আমি যখন হ্যালো হ্যালো করি, স্যার বোঝেন যে বক্তৃতার সময় হয়েছে, তিনি চলে আসেন। ওইটা করতে গিয়ে আমি মাইক কিভাবে চালাই সেটা শিখে গেলাম। মজার বিষয় হচ্ছে সারা বাংলাদেশে এখন প্রায় 50 লক্ষ ছেলে মেয়ে স্কুলে স্কুলে বই পড়ে। কিন্তু আমার ভালো লাগে শুরুর দিনে আমি এখানে ছিলাম। একই উৎসাহ থেকে বাংলাদেশ ডিবেট ফেডারেশন নামে একটি সংগঠন আমরা বন্ধুরা মিলে তৈরি করেছিলাম এবং আমরা যখন স্কুলে যেতে শুরু করলাম, আমরা পঞ্চগড়ে গিয়ে দেখি সেখানে স্কুল আছে কিন্তু সেখানে মাত্র 3টা টুল। তারা পালা করে সেই টুলে বসে, অন্যরা পেপার বিছিয়ে বসে। তাদের খাতা আছে কিন্তু সেই খাতায় তারা একবার পেন্সিল দিয়ে লেখে, আরেকবার কলম দিয়ে লেখে। ছোট ক্লাসের ছেলেরা পেন্সিল দিয়ে লিখে দিলে বড় ক্লাসের ছেলেরা সেইখানে কলম দিয়ে লেখে। আমি বুঝলাম যে সারা বাংলাদেশে বিতর্ককে ছড়িয়ে দিতে হবে। আমরা বন্ধুরা মিলে বিতর্ক শেখাতে শুরু করলাম, বক্তৃতা শেখাতে শুরু করলাম এবং একটা হিসাব করে আমরা দেখেছি গত 32 বছরে প্রতি বছর আমরা কমপক্ষে 1 লক্ষ ছেলে মেয়েকে বিতর্ক, বক্তৃতা, উচ্চারণ, কথা বলা এর ক্লাস নিয়েছি এবং কোনোটি আমরা পয়সা নিয়ে করি নাই। 32 লক্ষ ছেলে মেয়ে। আমি একটা হাইপার টেনশন সোসাইটির সাথে যোগ দিয়েছিলাম। 19 বছর আমি সেইখানে রোগী দেখেছি বিনা পয়সায়। আমি যে খুব ধনী সেটা নয়, কিন্তু আমি বিশ্বাস করেছি পৃথিবীতে সবকিছু পয়সা নিয়ে করতে হয় না, সবকিছু করার জন্য সিইও হতে হয় না, কিন্তু সিইও হওয়া খারাপ কিছু না। এই যে শুরুতে আপনাদেরকে গল্পটা বলছিলাম যে আপনাদেরকে কিছু একটা হতে হবে, কিছু একটা হতে হবে, এটা যে বলে মাথা থেকে এটা ঝেড়ে ফেলবেন। আপনারা যেটা হতে চান সেটা হবেন, যে কাজ করতে চান সেটা করবেন, যে কাজে আনন্দ আছে, যে কাজে আপনার মন পরিতৃপ্ত হয় আপনারা সেই কাজটা করবেন। আপনারা সেই কাজটা করবেন না যেটার জন্য অন্য লোক আপনাকে এসে বাহবা দেওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন। আপনি সেই কাজটা করবেন যে কাজটা করলে আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনার মনে হবে আপনি একজন ভালো মানুষের সামনে দাঁড়িয়েছেন। এইখানে একটা ছবি আছে,
এই আয়নায় কারো ছবি নাই। নিজের ছবিটাকে ওই আয়নাতে কল্পনা করবেন এবং চিন্তা করে দেখবেন আপনি আসলে কাকে দেখছেন। আপনি দেখছেন এমন একজন মানুষকে যে তার নিজের স্বপ্ন সফল করার জন্য, তার নিজের মনকে তৃপ্ত করার জন্য, তার নিজের জীবনকে পরিপূর্ণ করার জন্য কাজ করেছে। অন্য কাউকে খুশি করার জন্য না, কোনো পুরস্কারের জন্য না, কোনো টাকা পয়সা কিংবা অন্য কোনো ক্ষমতা কিংবা প্রতিপত্তির প্রত্যাশায় না। শুরুতে যে আপনাদেরকে চিন্তার কথা বলেছিলাম, রবীন্দ্রনাথ বলেছিলেন ওই ছবিটার কথা, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে। তারপরে তিনি বলেছিলেন যে তিনি গোলাপকে বললেন সুন্দর, তাই নাকি গোলাপ সুন্দর? আমি গোলাপকে সুন্দর বলি বলে গোলাপ সুন্দর। আপনি শুধু শিখবেন, আপনি শুধু চেষ্টা করবেন গোলাপকে কত ভাবে সুন্দর বলা যায়। কারণ মৌমাছি শুধু ওইটাই পারে, গোলাপ থেকে মধু নিতে। আপনি তো গোলাপকে নিয়ে কবিতা লিখতে পারেন, আপনি তো গোলাপ আপনার খোপায় গুঁজতে পারেন, আপনি তো গোলাপ আপনার প্রিয়তমার সামনে হাঁটু গেড়ে তাকে উপহার দিতে পারেন, আপনি তো গোলাপ দিতে পারেন সেই মুক্তিযোদ্ধাদের কবরে, যেখানে গিয়ে আপনি আপনার সমস্ত প্রজন্মের ঋণ ওই গোলাপের মধ্যে দিয়ে শোধ করেন। ফলে গোলাপ মৌমাছির কাছে শুধু গোলাপ, মানুষের কাছে গোলাপ শুধু গোলাপ না। তাই আপনি কি হতে চান সেটা হবেন, আপনি যা করতে চান সেটা করবেন। আপনি একটা বাক্সের মধ্যে বন্দি থেকে কখনো সেটা হওয়ার চেষ্টা করবেন না যেটা হতে আপনাকে অন্যরা বলেছে, আমাকে এরকম বলেছে। ফলে আমি গিয়ে একটা টেলিভিশনের সিইও হয়ে গেলাম এবং 5 বছর সেখানে থাকলাম। এখন লোকজন আমাকে বলে আমি এক্স সিইও অমুক টেলিভিশন। আমি আসলে জানেন এটা ইচ্ছা করে করেছি, কারণ এই সমাজ বিভিন্ন সময় একটা ভিজিটিং কার্ডকে ওই মানুষটার ছবির চাইতে, ওই মানুষটার অস্তিত্বের চাইতে বেশি মূল্য দেয়। আমি মনে করি এই সমাজটা ভেঙে দেওয়া উচিত, যে সমাজে প্রত্যেকে জন্মেছে সে যা হতে চায় সেটা হওয়ার জন্য। মার্টিন লুথার কিং যেটা বলেছিলেন যে তিনি একটা বিশ্বের স্বপ্ন দেখেন, এমন একটা দেশের স্বপ্ন দেখেন যেখানে এমন তার ছেলেমেয়েরা জন্মায়, তাদের গায়ের রং, তাদের বর্ণ, তাদের ধর্ম, তাদের প্রতিপত্তি, তাদের ক্ষমতা, কোনো কিছু দিয়ে তাদেরকে বিচার করা হয় না। বিচার করা হয় তাদের সততা এবং তাদের যোগ্যতা দিয়ে। আমরা মনে করি সেই রকম একটা পৃথিবী তৈরি করার জন্য আপনারা জন্মেছেন, যে পৃথিবী আমরা এখনো দেখি নাই। এবং সেই কারণেই এই 32 বছর পরেও এসে আমি কথা বলে যাচ্ছি, কারণ আমি বিশ্বাস করি এই কথা বলা মানুষেরাই একসময় এই পৃথিবীটাকে বদলে দেবে। আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 97 সালে আমি একটা অটোগ্রাফ, এর পরের ছবিটা। আমি তখন অনেক ছোট, এখন থেকে 27 বছর আগে আমি একই মানুষকে আজকে এখানে অটোগ্রাফ দিয়েছি। সে তখন হয়তো স্কুলে পড়তো, এখন সে একটা ইউনিভার্সিটিতে পড়ায়। ফলে মানুষ যখন বর্তমান নিয়ে কাজ করে, কিছু কিছু পাগল আছে যারা ভবিষ্যৎ নিয়ে কাজ করে। কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে আজকে যে সে যার সামনে দাঁড়িয়ে কথা বলছে সেই মানুষের মধ্যে লুকিয়ে আছে সেই বোকা এবং ক্ষুধার্ত মানুষটি, যে মনে করে যে সে জন্মেছে পৃথিবীটাকে বদলানোর জন্য, এবং যে বিশ্বাস করে না সে তার চারপাশকে বদলাতে পারে, সে সেই জায়গাতেই থেকে যায়। ফলে আমার প্রার্থনা খুবই সহজ। নজরুলের মোনাজাত কবিতাটা নিশ্চয়ই পড়েছেন আপনারা। নজরুল বলেছেন, যদি শতেক জন্ম পাপে হই পাপী, যুগ যুগান্ত নরকেও জাপি, জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাই নিচতার। প্রভুকে তিনি বলেছেন যে জীবনে যেন প্রভু তাকে নিচতার যে ঘৃণার যে পাপ, সেই পাপ থেকে মুক্ত করেন। ফলে আমাদের জীবন থেকে ঘৃণা চলে যাক, নিচতা চলে যাক, ঈর্ষা চলে যাক, বৈষম্য চলে যাক, আমাদের মধ্যে প্রকৃত মানুষ তৈরি হোক। এবং সেই মানুষ তৈরির সংগ্রাম একদিনে শুরু হয় নাই, একদিনে শেষও হয় নাই। ফলে আজকে যারা আপনারা এখানে আছেন, আপনারা বক্তৃতা শুনছেন, আপনারা কথা শুনছেন, আপনারা 16 মিনিটের মধ্যে সবার বক্তৃতাকে শেষ করতে বলছেন, কারণ কেউ আপনাদেরকে বলে দিয়েছে। কিন্তু 16 মিনিটে জীবন শেষ হয় না, 16 মিনিটে জীবন শুরু হয় না। জীবন কোথায় শুরু হয় এবং কোথায় শেষ হয় আমরা জানি না। ফলে আপনার জীবন কেমন হবে এর সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এবং সেই কথা বলার জন্য হাতিয়া থেকে সন্দ্বীপ, টেকনাফ, এমন কোনো জায়গা নাই যেখানে আমরা যাই নাই। কারণ আমরা বিশ্বাস করেছি মানুষের চেয়ে কোনো কিছু বড় নাই। মানুষ জন্মেছেই বড় হবার জন্য, মানুষ জন্মেছেই সুন্দর হবার জন্য। পৃথিবীতে কোনো কিছু অসুন্দর নাই। আপনি যেভাবে দেখেন পৃথিবীটা সেই রকম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।